গৌণ কোষের পার্থক্য, অর্থাৎ প্রাইমারি সেল আর একটা হচ্ছে আমাদের কি নাম, সেকেন্ডারি সেল। এই দুটো সেলের মধ্যে ডিফারেন্সটা কি? এক নম্বর আমরা কি বলতে পারি? প্রাইমারি সেলটা হচ্ছে মানে একবারই ব্যবহার করা যায়। তাহলে প্রাইমারি কোষ একবারই ব্যবহার করা যায়, তার জন্য এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলি চলো অপ্রত্যাবর্তক কোষ। ইংরেজিতে এটাকে বলবো ইরিভার্সিবল সেল। আর গৌণ কোষকে বারবার ব্যবহার করা যায়, এই জন্য এটাকে বলবো আমরা প্রত্যাবর্তক, রিভার্সিবল। বোঝা গেল? 2 নম্বর, দেখো কোষের ভেতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তার মানে কোষের ভেতরে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তার মধ্যে আয়ন থাকে। যখন কারেন্ট ফ্লো করে তখন যে ফ্রি ইলেকট্রনগুলি মুভ করে, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটের যে আয়নগুলি আছে সেই আয়নগুলি ওই ফ্রি ইলেকট্রনের মুভমেন্টকে বাধা দেয়, রেজিস্ট করার চেষ্টা করে। এটাকে আমরা বলেছিল সেলের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তুহিনাংশ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বোঝা গেল? স্যার আরেকবার। সেলের ভেতরে যে ইলেকট্রোলাইট থাকে তার যে আয়নগুলি আছে সেই আয়নগুলি যখন কারেন্ট ফ্লো করে তখন যে ফ্রি ইলেকট্রনগুলি মুভ করে সেই ফ্রি ইলেকট্রনের মুভমেন্টকে বাধা দেয়, রেজিস্ট করে। তার মানে স্যার তো মানে সেলের ভেতরে তার মানে একটা রেজিস্ট্যান্স আছে। স্যার এই ফ্রি ইলেকট্রন কি সেলের ভেতরে হয়, মানে ফ্লো হয়? আমরা সাধারণত বলি যে যখন কারেন্ট ফ্লো হয় তখন ইলেকট্রোলাইটের ভেতরে ওই আয়নগুলি কারেন্টটাকে নিয়ে যায়, আর কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন গুলি মুভ করে। এবার নর্মালি আমরা যদি এমনি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যদি ফ্রি ইলেকট্রনটা টোটাল পার্টটা মুভ করে তাহলে আয়নগুলি রেজিস্ট করে। আর যদি নর্মালি এমনিও বলি তাহলে যখন আয়নগুলি মুভমেন্ট হয় তখন বিভিন্ন রকম ধরো ডেন্সিটি ফেন্সিটি এইসব কারণে বা তোমার সান্দ্রতা যেটাকে বলি আমরা ভিসকোসিটি, এগুলি কারণে ওই ফ্লোটা বাধা পায়। ঠিক আছে? তাহলে এই যে বাধা পায় এটাকে আমরা বলবো হচ্ছিল ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। নর্মালি আমরা যখন কারেন্ট ফ্লো করে আমরা বলি হচ্ছিল ফ্রি ইলেকট্রন মুভ করে। এবার ইলেকট্রোলাইটের ভেতরে অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রন মুভ করে না, ওখানে অ্যাকচুয়ালি মুভ করে যেটা সেটা হচ্ছিল আমাদের আয়নগুলি মুভমেন্ট করে, এই আয়নের মুভমেন্টে বাধা পায়। ঠিক আছে? তাহলে এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে যেটাকে আমরা বলছিল অভ্যন্তরীণ রোধ, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এটা বেশি হয় আর এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম হয়। তিন নম্বর, এখান থেকে এই প্রাইমারি যে সেলটা আছে এটাকে আমরা ইএমএফ এর সোর্স হিসাবে ইউজ করি। এটা হচ্ছে সোর্স অফ ইএমএফ, অর্থাৎ তড়িৎচালক বলের উৎস হিসাবে ব্যবহার করি। তড়িৎচালক বলকে আমরা দেখব, আর এইটাকে আমরা ব্যবহার করি হচ্ছিল তড়িৎ প্রবাহের উৎস হিসাবে।
এই তড়িৎ প্রবাহের উৎস আর তড়িৎচলক বলের উৎসটা কি জিনিস আমরা দেখব পরে। তো এই তিনটা জানা থাকলে যথেষ্ট, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেলের ডিফারেন্সটা। স্যার আরেকটা হবে তো? আর লাগবে না, তিনটা পড়লে যথেষ্ট। আচ্ছা। এরপর হচ্ছিল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট কি কি আছে? এক নাম্বার আছে হচ্ছিল হিটিং এফেক্ট, মানে তাপীয় ফল। অর্থাৎ হিটারে, ইস্ত্রিতে, ইলেকট্রিক বাল্বে, এইসব জায়গাগুলিতে কি হয়, কারেন্ট যাওয়ার জন্য হিট হয়, গরম হয়। ম্যাগনেটিক এফেক্ট, অর্থাৎ যখন একটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যায় তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং এটার উপর বেস করে আমাদের তৈরি হয় হচ্ছিল তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। আর কেমিক্যাল এফেক্ট, এই তিনটা পার্টে আমরা ভাগ করছি এখানে। কেমিক্যাল এফেক্ট মানে হচ্ছিল এখানে ইলেকট্রিক এনার্জিটা আমাদের কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। যেরকম মনে করো তোমরা কেমিস্ট্রিতে পড়বা ইলেকট্রোপ্লেটিং, যেটা আর কি তড়িৎ প্রলেপন, তারপরে ছিল ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এবং আমাদের মানুষের শরীরে যখন আমরা শক খাই, বৈদ্যুতিক শক, এই বৈদ্যুতিক শক খেলে পরেও কিন্তু আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন হয় বা কেমিক্যাল চেঞ্জ হয় আমাদের শরীরে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছিল, তোমাদের তড়িৎচলক বল হয়নি না? না স্যার। তড়িৎচলক বল হয়ই নাই। না স্যার। কোষ আলোচনা হয়েছিল না? আচ্ছা, তড়িৎ কোষটা বলা হয়েছিল। কিন্তু তোমার ইয়েটা হয় নাই, তড়িৎচলক বল হয়নি না? না না, ওটা হয়নি। আচ্ছা, এরপর হচ্ছে তড়িৎচলক বল। তড়িৎচলক বলটা কি জিনিস? অর্থাৎ এটা যদি একটা ব্যাটারি হয়, অর্থাৎ একটা কন্টেনারের মধ্যে মনে করো তুমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট নিয়েছো, এখানে দুটো ইলেকট্রোড আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, তাকে আমরা বলি হচ্ছিল তড়িৎচালক বল। অর্থাৎ ই হচ্ছিল আমাদের তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। অর্থাৎ আমরা বলতে পারি এই ব্যাটারিটার প্লাস আর মাইনাস কোনো ওয়্যার দ্বারা কি আমরা অ্যাড করছি, যুক্ত করছি কোনো তার দ্বারা? না।
না। তাহলে আমরা বলতে পারি যে যখন একটা সেল ওপেন সার্কিটে থাকে, অর্থাৎ মুক্ত বর্তনী, অর্থাৎ তারটা কোনো তার দ্বারা আমরা পজিটিভ নেগেটিভকে যখন আমরা অ্যাড করব না, তখন এই প্লাস আর মাইনাস এই দুটো ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তাকে বলবো আমরা তড়িৎচলক বল। অর্থাৎ মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকেই ওই কোষের ইএমএফ বলা হয়। অর্থাৎ যখন একটা সেল ওপেন সার্কিটে থাকে, অর্থাৎ কোনো ওয়্যার দ্বারা সেলের পজিটিভ আর নেগেটিভকে তুমি অ্যাড করো নাই, এই অবস্থায় সেলটার পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা বলবো ছিল ইএমএফ। এবার যখন আমি এই সেলটাকেই ক্লোজ সার্কিট তৈরি করবো একটা সেলে, অর্থাৎ ব্যাটারি পজিটিভ আর এই নেগেটিভ এই দুটোকে যখন একটা ওয়্যার দ্বারা অ্যাড করব, তখন কারেন্ট ফ্লো হবে। তখন আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হবে সেটাকে বলবো আমরা বিভব পার্থক্য। তাহলে আমরা বলতে পারি তড়িৎচালক বল বা ইএমএফ আর বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্সটা কি, বা আমরা ডিফারেন্স বলবো না, কম্প্যারিজন আর কি, তুলনা, কি বলতে পারি? এটা মুক্ত বর্তনীতে আর মুক্ত বর্তনীর ক্ষেত্রে আর এটা বদ্ধ হচ্ছে বর্তনীতে। তাহলে বদ্ধ। মুক্ত বর্তনীতে অর্থাৎ ওপেন সার্কিটে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকে হলো ওই কোষের ইএমএফ। অর্থাৎ ওপেন সার্কিটে সেলের দুটো ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটি হচ্ছে আমাদের ইএমএফ। আর এখানে বদ্ধ বর্তনীতে বা ক্লোজ সার্কিট অবস্থায় সেলের দুটো ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ যখন ক্লোজ সার্কিট করা হয় বিভব পার্থক্যের সৃষ্টি হয়। আর কি হয়, দুজনের ইউনিট সেম, এটা ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, আর এটার এসআই ইউনিটও ভোল্ট। আর কি হতে পারে,
শোনো, ইএমএফ থাকে বলে কিন্তু আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, অর্থাৎ বিভব পার্থক্য তৈরি হয়। অর্থাৎ এটা হচ্ছিল আমাদের কজ অফ বিভব পার্থক্য, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স। আর এটাকে আমরা বলবো হচ্ছিল এফেক্ট অফ, অর্থাৎ ফল আর কি, এফেক্ট অফ ইএমএফ। অর্থাৎ ইএমএফ থাকার জন্য আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। কি বোঝা গেল? নর্মালি কি হয়, নর্মালি কি হয়, এটার ভ্যালুটা পোটেনশিয়াল ডিফারেন্সের থেকে বেশি হয়। এর ভ্যালু পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য থেকে বেশি হয়, আর এটার ভ্যালু ইএমএফ থেকে কম হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই তড়িৎচলক বলে আরো ডেফিনেশন হয়, অর্থাৎ একটা সেলের ভেতরে নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে একটা ইউনিট পজিটিভ চার্জকে মুভ করাতে যে ওয়ার্ক ডান করতে হয় তাকে বলবো আমরা একটা সেলের ইএমএফ। ঠিক আছে? অর্থাৎ একটা সেল যদি এটা হয়, এটা যদি সেল হয় একটা, এটা পজিটিভ ইলেকট্রোড, এটা নেগেটিভ ইলেকট্রোড। এবার একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি যদি নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে নিয়ে আসি, তাহলে যে আমার ওয়ার্ক ডানটা হবে সেটাকে বলবো আমরা ইএমএফ। অর্থাৎ ইএমএফ ই ইকুয়াল টু হচ্ছিল ওয়ার্ক ডান পার ইউনিট পজিটিভ চার্জ। তার মানে আমরা বলতে পারি ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্ট, তাহলে ভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছিল ওয়ার্ক ডান হচ্ছিল জুল পার কুলম। আর বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিটে, বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিটে যখন একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে নিয়ে যাবা, তখন যে ওয়ার্ক ডানটা হবে সেটাকে বলবো আমরা এক্সটার্নাল সার্কিটের পোটেনশিয়াল ডিফারেন্স। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছিল স্টেটমেন্ট অফ ওহমস ল, অর্থাৎ ওহমের সূত্র। ওহমস ল প্রত্যেকের বইই আছে। ওহমস ল বলছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা, এই তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলেই কেন আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা পরে দেখব। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ এগুলি পরিবর্তন করা যাবে না, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ if temperature and other physical condition
are unchanged, then electric current through the conductor is proportional to the potential difference between two end. তুহিনাংশ বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ একটা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স আর ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এরা হচ্ছে প্রপোর্শনাল, অর্থাৎ যত বেশি কারেন্ট যাবে তত বেশি তোমার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, অথবা বলতে পারি যত বেশি পোটেনশিয়াল ডিফারেন্স তুমি ক্রিয়েট করবা তত বেশি কারেন্ট পাওয়া যাবে। তা মনে করো এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এটা হচ্ছে এ এন্ড, এটা হচ্ছে বি এন্ড। এখানকার পোটেনশিয়াল হচ্ছিল ভি সাফিক্স এ, আর এখানকার পোটেনশিয়ালের নাম দিলাম ভি সাফিক্স বি। তাহলে বলতো যদি এর পোটেনশিয়াল বি এর পোটেনশিয়ালের থেকে বেশি হয় তাহলে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? বি এর দিকে যাবে। এর থেকে বি এর দিকে যাবে, অর্থাৎ কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, তাহলে এদিকে কারেন্টটা যাবে। এই কারেন্টকে আমরা আই দ্বারা ডিনোট করব। তাহলে এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা হচ্ছিল প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, মানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ভিএ মাইনাস ভিবি বাই আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। এই ভিএ মাইনাস ভিবিটাকে আমি যদি শর্টে ভি ধরি তাহলে ভি বাই আই ইকুয়াল টু হচ্ছিল আর। তাহলে আমি বলতে পারি ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমি এই ফর্মুলা দিয়ে কোনো কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে পারি। অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় আর এই কন্ডাক্টরের ক্যাপিটাল আর যদি 5 হয় তাহলে বলো তো পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? স্যার কি? কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় আর কন্ডাক্টরের আর যদি 5 হয় তাহলে বলো তো পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 10। এই যে আর, এই আরটাকে আমরা বলি হচ্ছিল রেজিস্ট্যান্স বা রোধ বা বাধা। রেজিস্ট্যান্স বা রোধ বা বাধা, অর্থাৎ আমরা বলি আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে রোধ বা রেজিস্ট্যান্স এটার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে? এর ভ্যালুটা হচ্ছিল পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের অনুপাতের সমান, রেশিওর সমান। তাহলে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু বিভব পার্থক্য ও কারেন্টের অনুপাতের সমান, মানে রেশিও। ভোল্টেজ আর কারেন্টের রেশিও করলে আমরা রেজিস্ট্যান্স পাই। এই রেজিস্ট্যান্স মানে হচ্ছিল অ্যাকচুয়ালি বাধা, তাই না? তাহলে ডেফিনেশনটা আমরা এইভাবে দিব, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়
তাকে ওই পরিবাহী রোধ বলা হয়। কেউ বলতে পারো যে এই বাধাটা কেন হয়? অর্থাৎ যখন স্যার, যে বলো। পরিবাহীর মধ্যে যে অণুগুলা থাকে তার সাথে সংঘাতে। ঠিক বলছো, অর্থাৎ পরিবাহীর ভেতরে যে ফ্রি ইলেকট্রন বাদে যে আয়নগুলি থাকে, আয়ন বলতে আমাদের কোনো একটা অ্যাটম থেকে যখন ইলেকট্রন বেরিয়ে ফ্রি হয় তাহলে এই অ্যাটমটা তখন আয়নে কনভার্ট হয়। এই আয়নগুলি ভাইব্রেট করতে থাকে অ্যাটম তোমার কন্ডাক্টরের মধ্যে। যখন ফ্রি ইলেকট্রন মুভ করে তখন এই আয়নগুলি যেহেতু ভাইব্রেট করছে যেগুলি, তাদের সাথে ফ্রি ইলেকট্রনের কলিশন হয়, ধাক্কা লাগে, বা ইলেকট্রনগুলি নিজেদের মধ্যে কলিশন হয়, অর্থাৎ ধাক্কা লাগে। এই যে আমাদের কলিশন হচ্ছে, এই কলিশনের জন্যই আমাদের রেজিস্ট্যান্সটা কাজ করে। এবার এই যে রেজিস্ট্যান্স আছে এটা সিম্বলটাই হচ্ছিল এইরকম, অর্থাৎ এটা হচ্ছিল রেজিস্ট্যান্সের সিম্বল। এরকম থাকা মানে বুঝতে হবে এটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স। একক কি হবে এর ইউনিট? রোধের একক বা রেজিস্ট্যান্সের ইউনিট রোধের ইউনিট কি হবে? এটার ইউনিট আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ওহম। ওহম, OHM, ওহম। বা এটাকে আমরা এই সিম্বল দ্বারা ডিনোট করি। তাহলে আমরা বলতে পারি না যে R ইকুয়াল টু ভি বাই আই, এই ফর্মুলা থেকে আমরা এটা বলতে পারি তো আরটা যদি 1 ওহম হয় তাহলে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে 1 ভোল্ট আর কারেন্টটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে তুমি 1 ওহমের ডেফিনিশন দিতে পারো, সংজ্ঞা দিতে পারো। কি বলবা বলো তো? যে কোনো পরিবাহীর দুই প্রান্তে, কোনো পরিবাহীর দু প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স প্রয়োগ করলে যদি তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায়, তবে ওই পরিবাহী রোধকে ওয়ান ওহম বলে। অর্থাৎ একটা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে যদি আমরা 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তবে সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে আমরা বলবো হচ্ছিল 1 ওহম। এবার আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। তাহলে যদি ভি আর আই এর মধ্যে আমরা একটা লেখচিত্র বা গ্রাফ ড্র করি তাহলে কীরকম হবে? এই ইকুয়েশনটা দেখতে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতন, তাহলে গ্রাফটা কীরকম হবে? সরলরেখা। তাহলে এদিকে হচ্ছে আমাদের ভি আর এদিকে হচ্ছিল আই, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। তা মনে করো এই পয়েন্টটার কোঅর্ডিনেট তাহলে দাঁড়াবে গিয়ে ভি কমা আই, অর্থাৎ এটা স্থানাঙ্ক হচ্ছে ভি কমা আই। তার মানে এইটুক হচ্ছে আমাদের কত? ভি, আর এইটুক কত? আই।
তাহলে বলো তো নতি বা স্লোপ বা নতি এটা কাকে বলি আমরা? ট্যান থিটাটাকে বলি। এটা ইকুয়াল টু কি হবে? আই বাই ভি। I by V. তাহলে আই বাই ভি মানে কি? 1/r। 1/r। তাহলে যদি আমি থিটাটা তোমাকে দিয়ে দিই তাহলে তুমি আর বার করে নিতে পারবে না গ্রাফ থেকে? হ্যাঁ স্যার। এই 1/rটাকে আমরা বলি হচ্ছিল পরিবাহিতা। কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল বা অনন্যক। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল বা অনন্যককে বলা হয় কন্ডাক্টেন্স। কি দেখো, অসুবিধা নাই তো? তাহলে No, sir. এই ফর্মুলা থেকে গ্রাফটা পাওয়া গেল স্ট্রেট লাইন, তাই না? এবং এই ফর্মুলাটা আমাদের কোন সূত্র থেকে আসছে, কোন ল থেকে আসছে? ওহমস ল থেকেই আসছে এই ফর্মুলাটা। তাহলে যেসব পরিবাহী ওহমস ল ওবে করে, মানে মেনে চলে, তাদের ক্ষেত্রে এই গ্রাফটা এরকম আমাদের স্ট্রেট লাইন পাওয়া যায় না? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে ওহমের সূত্র মেনে চললেই ওহমের সূত্র মেনে চললেই লেখচিত্রটি কিরকম হবে? রৈখিক হবে। চলবে না। বিন্দুগামী সরলরেখা। রৈখিক হবে। অর্থাৎ যদি কন্ডাক্টর ওহমস ল ওবে করে তাহলে আমাদের গ্রাফটা লিনিয়ার গ্রাফ হবে। রৈখিক গ্রাফ মানে লিনিয়ার। এবং এই ধরনের কন্ডাক্টরকে আমরা বলবো তখন ওহমিক কন্ডাক্টর। এই ধরনের পরিবাহীকে, অর্থাৎ যারা ওহমস ল মেনে চলে, এই ধরনের পরিবাহীকে ওহমিক কন্ডাক্টর বা ওহমীয় পরিবাহী, ইংরেজিতে এটাকে বলা হয় ওহমিক কন্ডাক্টর বলে। আর যারা ওহমস ল মেনে চলে না তাদেরকে কি বলবো আমরা তাহলে? সেই কন্ডাক্টরকে অওহমীয় পরিবাহী বা নন ওহমিক কন্ডাক্টর। যেরকম ধরো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইংরেজিতে এদেরকে কি বলবো? ইলেকট্রোলাইট। Electrolyte. অর্ধপরিবাহী ইংরেজিতে এদেরকে কি বলবো? সেমিকন্ডাক্টর। বায়ুশূন্য নল, যেটা আগে সিলেবাসে ছিল এখন নেই আর। এটাকে আমরা বলি ভ্যাকুম টিউব। এদের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় এদের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আই হয় না, ঠিক আছে? এদের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিবর্তন বিভব প্রভেদের সাথে সমানুপাতি থাকে না।
অর্থাৎ এদের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আই হচ্ছে না, অর্থাৎ রিলেশনটা আমাদের প্রপোর্শনাল রিলেশন নয়। অর্থাৎ এই ধরনের পরিবাহীগুলি ওহমের সূত্র মেনে চলে না, কারণ এরা ওহমস ল মেনটেন করে না, তাই না? ওবে করে না। এদেরকে বলবো আমরা অ-ওহমীয় পরিবাহী। এদেরকে আমরা বলবো ছিল অ-ওহমীয় পরিবাহী। ইংরেজিতে এদেরকে বলবো আমরা নন ওহমিক কন্ডাক্টর। এদের ক্ষেত্রে গ্রাফগুলি কিন্তু আমাদের স্ট্রেট লাইন হবে না, এদের ক্ষেত্রে বিভিন্ন রকম অরৈখিক বা নন লিনিয়ার গ্রাফ পাওয়া যাবে। যেরকম সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা হয়েছিল এই রকম। আবার উত্তম পরিবাহী যারা সুপার কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে গ্রাফটা হয়েছিল প্রথম অবস্থায় স্ট্রেট লাইন হয়ে একটা সময় গিয়ে টার্ন নিয়ে নেয়। তাহলে এটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, লাস্টেরটা কার বললেন? এটা ছিল আমাদের উত্তম পরিবাহী, মানে হচ্ছিল আমাদের সুপার কন্ডাক্টর, আর এটা ছিল অর্ধ পরিবাহী মানে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে সেমি কন্ডাক্টর আর এটা ছিল গ্রাফটা ছিল সুপার কন্ডাক্টর। এদেরকে কি অতি পরিবাহী বলে? এটা অতি পরিবাহী। ঠিক আছে, তো অতি পরিবাহী আমরা পরে বলবো না, সামান্য একটু। ঠিক আছে, আচ্ছা, এবার 5 মিনিট রেস্ট নাও।